মানুষের বাড়িতে বাড়িতে ওয়াসা পানির বদলে সেখানে দুধ বয়ে যাচ্ছে, এমন তো নয়। এমন কি হয়েছে? তা তো হয়নি। অনেক জিনিস অনেক দাম দিয়ে কিনতে হচ্ছে। দুর্নীতি যে একেবারে মুক্ত হয়েছে তা নয়। ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তারা এই প্রশাসনের মধ্যে অবস্থান নিয়ে আছে। ওই এদের ব্যাপারে এত বলার পরে তো কোনো পদক্ষেপ নেননি। একজন সচিব জনপ্রশাসনের, তার নামে খবরের কাগজে উঠলো যে 5 কোটি টাকা হলেই আমার চলবে, আমার আর বেশি দরকার নাই। তারপরে তিনি বহাল জমিতে টিকে থাকেন এবং আমরা জানতে পারি যে বিএনপির সাথে সম্পর্কযুক্ত বা বিএনপির পরিবারের যদি কেউ প্রশাসনের কোথাও থাকে, তাকে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় তাকে বসানো হয় না, এর মধ্যে ভিডিও করেও তাকে সরিয়ে দেওয়া হয়। তারপরে কোন একটা এজেন্ডা এবং পরিকল্পিত নকশার মধ্যে দিয়ে যে সরকার চলছে, এটাই তো আজকে মানুষের কাছে সবথেকে বড় প্রশ্ন। এই কারণেই তো আজকে এত ধোঁয়াশা তৈরি হচ্ছে। সুতরাং জনগণের সাথে ছড়াকলা করলে এটা কিন্তু এর প্রতিক্রিয়া ভালো হয় না, এটা কখনোই ভালো প্রতিক্রিয়া হতে পারে। দেশ কি এমন খুব ভালো চলছে, আজকে পলিটেকনিকের ছেলেরা রেল লাইন অবরোধ করছে। আমরা এর আগে কখনো শুনিনি যে কোনো ইনস্টিটিউশনের ছেলেরা তারা তাদের ইনস্টিটিউশনে স্ট্রাইক করে, তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করে, রেল লাইন অবরোধ। আর যে পলিটেকনিকের সামনে রেল লাইন নাই সেখানে তারা সড়ক অবরোধ করে। তাহলে একটা সরকার ফাংশনাল হলে তাদের কি দাবি, সেই দাবিগুলো নিয়ে কথাবার্তা বলে জনগণকে দুর্ভোগ পাওয়া হচ্ছে কেন? কালকে 3.5 ঘন্টা লেগেছে এই পার্টি অফিস থেকে আমার বাসায় যেতে। সরকার এইভাবে পরিচালিত হয় না। মানুষের প্রত্যাশাটা অনেক বেশি, মানে একটা ভয়ঙ্কর দৈত্য সুলভ এক রাক্ষসী ফ্যাসিবাদের পতনের পর একটা দায়িত্বশীল সরকার সামনে রেখে, এটা তো সবারই কথা। যে ডিসিকে বলে এখানে বৈষম্য বিরোধী ছেলেরা আমাদেরকে এটা বলে গেছে, এখানে বৈষম্য বিরোধী ছেলেরা বলেছে এই কাজ করা যাবে, এই কাজ করা যাবে। এটা তো ফাংশনাল গভর্নমেন্ট হতে পারে না। সরকার জবাবদিহি হবে যদি পার্লামেন্ট না জনগণের সেন্টিমেন্টের হবে। আর বৈষম্য বৃদ্ধি, ছাত্রদের অবদানকে আমরা স্বীকার করি, কিন্তু এইটা যদি এরকম হয় যে তাদের কথাই প্রশাসন চলবে, সমস্ত সরকারি কর্মকাণ্ড হবে, এইটাকে বলবে নৈরাজ্য। এটা যে দেশে নৈরাজ্য চলে সেই দেশে এই ধরনের ঘটনা হয়। এই নৈরাজ্য কেন হবে? অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলতে হয়, কাজ করতে হয়, যেতে হয়। অধিকাংশ জেলার প্রেসিডেন্ট সেক্রেটারিরা হয় অ্যাডভোকেট অথবা যে কোনো পেশায় থাকতে পারে। নানা বিষয় নিয়ে মিটিং নিয়ে, জনসভা নিয়ে কোথায় করলে ভালো হয় না হয়, এটা তো স্থানীয় প্রশাসনের সাথে কথা বলতেই হয়। বিসিএসপি বলে না, এখানে তো বৈষম্য বিরোধী ছাত্ররা বলে গেছে এইভাবে করে না। আরে তাহলে আপনার জনপ্রশাসন কেন? আপনাদের ক্লায়েন্ট হচ্ছে রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলোর সাথে আপনাদের আলাপ আলোচনা হবে, কথাবার্তা হবে, তারা রাজনৈতিক কর্মসূচি পালন করবে। আপনারা শান্তি শৃঙ্খলার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা কথা বলবেন যে দেখেন এই এই জায়গায় সমস্যা হচ্ছে আপনাদের। সেক্ষেত্রে ছাত্রনেতাদের সাথেও যে কথা বলা যাবে না তা তো কথা বলা যাবে, কিন্তু তারা যদি ডিক্টেট করে প্রশাসন, তাহলে সেটাকে বলবে তো নৈরাজ্য। এটা হবে কেন? এটা তো হওয়ার কথা না। আমি শুনেছি প্রতিটা মিনিস্ট্রিতে নাকি করে একটা করে কমিটি আছে। তো এই যে 15-16 বছরের আন্দোলন, আমরা তো চেয়েছি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, আমরা চেয়েছি আমাদের ভোটাধিকার নিশ্চিত করা, আমরা চেয়েছি আইনের শাসন নিশ্চিত করা। আমি যদি আজকে কোনো বিপদে পড়ি আমি আদালতে গিয়ে ন্যায় বিচার পাবো, এটাই হচ্ছে একটা গণতান্ত্রিক সমাজ, এটাই হচ্ছে একটা গণতান্ত্রিক নীতি। আমরা সেইটার জন্য সংগ্রাম করেছি। সেই জায়গাটাকে নিশ্চিত করার দরকার অন্তর্বর্তীকালীন সরকার। যাই হোক, আজকে যার জন্য এই আয়োজন আমি আর কথা বাড়াতে চাই না। আমরা আল্লাহর কাছে গায়ে মনোবাক্যে এটাই প্রার্থনা করবো, আল্লাহ তাআলা যেন আমাদের
প্রিয় নেতা ইলিয়াস আলীকে আমাদের কাছে যারা যেখানেই খুন করে রেখেছে তাদের কাছে উদ্ধার করে তার পরিবারের কাছে দলের কাছে ফিরিয়ে দেয়, এটাই হচ্ছে আমাদের প্রার্থনা। আজও এতদিন হয়ে গেল 8 মাস, যে কথাটি লুনা ভাবি বলেছে নির্বাচন আপনার এই গুম কমিশন নাকি গঠন করা হয়েছিল, কি কার্যক্রম? আমরা যে কথাগুলো বলেছি সে কথাগুলো তো মিথ্যা বলা হয়েছে। তাহলে এই সরকারের জাতীয় আন্তর্জাতিক ভাবে একটা তো আন্দোলন গড়ে তোলা দরকার ছিল। কোথায় ইলিয়াস আলী, কোথায় জহুরুল আলম, কোথায় সাইফুল ইসলাম হিরু, কোথায় হুমায়ুন কবির পারভেজ, কোথায় সুমন, কোথায় জাকির, কোথায় দিনার? ফলে এদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে সরকারের আপনার কি দায়িত্ব পালন করছে আপনার বলুন। আর এটা যে সত্যি, এটা যে সরকার যে করেছে তার প্রমাণ হাসিনার পতনের পর আয়না ঘর থেকে আমরা কি বলে যে ব্যারিস্টার নাম আরে কাশিম আরবান, ব্যারিস্টার আরবানকে ফিরে আসতে দেখলাম, ব্রিগেডিয়ার আজকে ফিরে আসতে দেখলাম। আমরা ভারত থেকে আমরা সালাউদ্দিন সাহেব, আমাদের স্ট্যান্ডিং কমিটি মেম্বার, সে ফিরে আসে। তারপরে সালাউদ্দিনকে গুম করে ভারতে পাঠানোর ব্যাপারে শেখ হাসিনার অবদান ছিল, শেখ হাসিনা সেটা করেছে। তাহলে এই সমস্ত বিষয়গুলোকে আপনার তো এগুলোই নিশ্চিত করতে হবে যে বাংলাদেশে যেন আর এই অমানবিক দৃশ্যের খেলা জনগণকে যেন দেখতে না হয়। বাংলাদেশে অতীতেও যেমন ছিল না, খুন ছিল, আওয়ামী লীগ আসতেই খুন করে দলকে, খুন ছিল তার বাবার আমলে দুই একটা হয়েছে, কয়েকটা হয়েছে, কিন্তু শেখ হাসিনা যেভাবে করেছে এই খুনের যেন আর কোনদিন অবতারণা, রাজনৈতিক হত্যা যেন ধীরে ধীরে একটু বন্ধ হয়। সেই সমস্ত কাজগুলো আপনারা কিছুটা উদ্যোগ নিয়ে দেখান, যাতে অবাধ সুষ্ঠু নির্বাচনে যারাই ক্ষমতা আসবে তারা সেই